ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরো উপহার দিব। আজকে আমার হবু দুলাভাইয়ের সাথে আমার বিয়ে হতে যাচ্ছে। শুনতে খুব অবাক লাগলেও এটাই হচ্ছে আমার সাথে। আমার যার সাথে আজকে বিয়ে হতে যাচ্ছে তার সাথে আজ আমার বড় বোনের বিয়ে হওয়ার কথা ছিল। আমার বড় বোনের নাম ইরা। ইরা আপু আমার আপন চাচাতো বোন। আমাদের চাচাদের মধ্যে আমি আর ইরা আপু সবার বড় এবং বিবাহযোগ্য। ইরা আপু আমার 2 বছরের বড়, দেখতে পরীর মতো সুন্দর, তার রূপের কাছে সবকিছু হার মানবে। ইরা আপুর সাথে যার বিয়ে হওয়ার কথা ছিল তিনি এক দেখাতে পছন্দ করেন এবং বিয়ে করতে সম্মতি দেন। শুনলাম লোকটার নাকি বিশাল ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। তাদের আর্থিক অবস্থার তুলনায় আমাদের আর্থিক অবস্থা তেমন একটা মানানসই না। আমরা মধ্যবিত্ত পরিবারের মেয়ে, উনি বড় পরিবারের ছেলে। আপুকে যেদিন উনি দেখতে এসেছিল সেদিন আমি জানালা দিয়ে হালকা উকি দিয়ে দেখেছিলাম। সত্যি লোকটা খুব সুন্দর এবং হ্যান্ডসাম ছিল। লোকটা আপুকে দেখেই পছন্দ করেন এবং বিয়ের দিন তারিখ ঠিক করলেন। আমরা সবাই খুব খুশি ছিলাম আপুর এত বড় ঘরে বিয়ে হবে, তাই আমিও খুব মজা করছিলাম। সামনের সপ্তাহে আপুর আর অরণ্যের বিয়ে। ও, আপনাদের তো ওই লোকটার সাথে পরিচয় করিয়ে দেওয়া হলো না। ওনার নাম অরণ্য, বয়স 25, বাবার বড় ব্যবসা প্রতিষ্ঠান আছে, সেটাই দেখাশোনা করেন। শুনেছিলাম ঢাকায় ওনাদের অনেকগুলো বাড়ি আছে আর টাকা পয়সার নাকি কোনো অভাব নেই। যেহেতু সামনের সপ্তাহে ইরা আপুর সাথে অরণ্যের বিয়ে, তাই আমি আগে থেকেই ঠিক করে রেখেছিলাম হলুদে কি পরবো, বিয়েতে কি পরবো, বউ ভাতে কি পরবো। চিন্তা করেছিলাম আপুর বিয়েতে অনেক মজা করব, কিন্তু কত প্ল্যান করেছিলাম, সব প্ল্যান বিয়ের দিন মাটি হয়ে গেছে। কারণ সকালবেলায় কাকি এসে বলল, কি গো ইরার মা, ইরাকে তো কোথাও খুঁজে পাচ্ছি না। বড় কাকির কথা শুনে আমরা সবাই স্তব্ধ হয়ে গেলাম। আর কিছুক্ষণ পর পাত্রপক্ষ আসবে, আর এখন ইরা আপুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ইরা আপু কোথায় গেল কেউ বুঝে উঠতে পারেনি, কারণ ইরা আপুর সাথে কারো কোনো সম্পর্ক আছে বলে মনে হয় না। থাকলে অবশ্যই কেউ না কেউ জানতো। তবে আপু কোথায় গেল এই প্রশ্ন সবার মনে বিদ্ধ করতে লাগলো। ইরা আপুকে সারা বাড়ি খোঁজা হলো, কিন্তু তার কোনো হুদিশ মিলল না। সবাই ভাবছে ইরা আপুর হয়তো প্রেমিক ছিল, তার হাত ধরে পালিয়েছে। কিন্তু এই কথা জানাজানি হলে মান সম্মান আর থাকবে না, তাই কি করবে সবাই ভেবে উঠতে পারছিল না। সবাই উপায় খুঁজতে লাগলো। হঠাৎ করে কাকা বাবাকে বলে উঠলো, অনন্যা তো বিবাহযোগ্য, অনন্যাকে বিয়ে দিলে কেমন হয়? মান সম্মান বাঁচানোর এছাড়া কোনো উপায় নেই। যেহেতু পাত্র যোগ্য ছিল, আর তাছাড়া আমি দেখতে এতটা সুন্দর না এবং আমার মতো দেখতে খারাপ মেয়ের জন্য এর থেকে ভালো পাত্র পাওয়া অসম্ভব, তাই আমার বাবা কাকার প্রস্তাবে রাজি হয়ে গেল। বাবার এমন অন্যায় সম্মতি দেখে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। কারণ আমি আর ইরা আপুর রাত দিন পার্থক্য। আমি দেখতে অতটা সুন্দর না, তারা মেনে নেবে বলে মনে হয় না। কিন্তু বাবা আর চাচার প্রচন্ড চাপে ইরা আপুর যাওয়ায় আমাকে কোণে সেজে বসতে হয় বিয়ের পিড়িতে। লাল টুকটুকে শাড়ি, ভারী গহনা পরে আমি কোণে সেজে বসে আছি। কিছুক্ষণের মধ্যে বরপক্ষ চলে আসবে। জানি না তারা এসে কি করবে, কি হবে এর পরিণতি। এসব কথা ভাবতেই নিজের ভেতর অসহ্য যন্ত্রণা হতে লাগলো। কিছুতেই ভাবতে পারছিলাম না, মাথা ঘুরতে লাগলো। তবুও কোনো মতে নিজেকে সামলে স্থির হয়ে বসে পড়লাম। হঠাৎ কানে বাজতে লাগলো, বর এসেছে বর এসেছে বলে চিৎকার করতে লাগলো। বরকে বারণ করা হলো। পাত্রপক্ষের সবাই কোণে দেখার জন্য রুমে প্রবেশ করলো। পাত্রপক্ষ আমাকে দেখে কোণে পাল্টানো হয়েছে বলে হইচই শুরু করলো, কিন্তু আমার বাবা আর কাকা বলল কোণে ঠিক আছে। পাত্রপক্ষকে চাপ দিল বিয়ে করার জন্য, না হয় ঝামেলা হবে। পাত্রপক্ষ চাপে পড়ে আমাকে বিয়ে করিয়ে নিতে রাজি হলো। নানান ঝামেলার পর অবশেষে আমাদের বিয়েটা সম্পূর্ণ হলো। আজকে ইরা আপুর জায়গায় অরণ্যের বউ হলো অনন্যা। জানি না তাদের মনে আমার জন্য ক্ষোভ জন্মে আছে কিনা। জন্মালেই বা কি করার আছে আমার? যা হবার তা তো হয়েছে। আমি তো চাইনি এমন কিছু হোক। আমারও তো অরণ্য ভাইয়ার প্রতি খুব খারাপ লাগছে, কারণ সে আসছে পরি বিয়ে করতে, আর বিয়ে করতে হলো শেওড়া গাছের পেতনি। নিজের জন্য খারাপ লাগছে, কারণ আমি চাইনি আমার বিয়েটা এমন জোরপূর্বক হোক। দেখতে খারাপ হলেও কখনো এটা নিয়ে আফসোস করিনি, কারণ নিজেকে সব দিক দিয়ে পারফেক্ট করে তোলার আপ্রাণ চেষ্টা করেছি। আর এই বিয়ে নিয়ে 8-10টা মেয়ের মতো আমারও অনেক স্বপ্ন ছিল, আর আজকে চোখের সামনে আমার সব স্বপ্নগুলো ভেঙে গেল। নিজের অজান্তেই বুকের ভেতরটা হু হু করে উঠল।
আর চোখ দিয়ে বৃষ্টি নামতে লাগলো। অপর পাশে সবাই বলতে লাগলো ইরা অনন্যার ভাগ্য খুলে দিয়ে গিয়েছে, তা না হলে অনন্যা এমন ছেলে কখনো বিয়ে করতে পারতো নাকি। এই কথাগুলো শুনে আমার মনটা আরো খারাপ হয়ে গেল। ভাগ্যের কাছে এভাবে হেরে যাব ভাবতেই পারিনি। অবশেষে বিয়ে সম্পূর্ণ হলো। এখন কোণে বিদায় দেওয়ার পালা। আমার বাবা আমাকে অরণ্যের হাতে তুলে দিল। আমাকে অরণ্যের হাতে তুলে দেওয়ার সময় তার মুখের দিকে তাকানো সাহস পেলাম না। লজ্জায় আমি মাথা নিচু করে রইলাম এবং কিছুক্ষণ পর গাড়িতে তুলে দিল। আমি বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যাচ্ছি, কিন্তু 8-10টা মেয়ের মতো স্বপ্ন নিয়ে যাচ্ছি না, হাজারো স্বপ্ন ভেঙে যাচ্ছি। ভাগ্যের পরিহাস এমন হবে বুঝতে পারিনি। অবশেষে ব্যস্ত শহরের পথ পাড়িয়ে আমি শ্বশুর বাড়ি পৌঁছালাম। শ্বশুর বাড়ির বাকি সবাই আমাকে দেখে কানাকানি করতে লাগলো। কি সর্বনাশ করেছে অরণ্য! এক তো মধ্যবিত্ত ঘরে বিয়ে করেছে, তার মধ্যে মেয়ে হলো অসুন্দর। মেয়ে দেখার সময় সবার চোখ কপালে ছিল নাকি এই মেয়েকে অরণ্যের সাথে মানায় না? এমন সর্বনাশ অরণ্য নিজ হাতে কেন করলো? এসব শুনে মনটা আরো ভাঙতে লাগলো। কোন রকম সবাই তুলে আমাকে ঘরে নিল। খেয়াল করলাম ঘরটা ভীষণ সাজানো গোছানো, চারদিকে ফুলের সুবাস ছড়াচ্ছে। আজ এই ঘরে ইরাপুর আসার কথা ছিল। ভাগ্যের লীলা খেলায় আমি আসলাম। ঘরে নিভু নিভু আলোতে চুপ করে বসে রইলাম। হয়তো এই সময় অন্য মেয়েরা বসে থাকে স্বামীর অপেক্ষায়, আর আমি বসে আছি এক অনিশ্চিত ভবিষ্যতের অপেক্ষায়। হঠাৎ খেয়াল করলাম অরণ্য ঘরে ঢুকেছে। ওনাকে দেখে আমার পুরো শরীর ভয়ে কাঁপতে লাগলো। জানি না কি কথার সম্মুখীন হতে হবে আমাকে। এইসব ভেবে ভয় কুকড়ে যেতে লাগলাম। খেয়াল করলাম উনি আমার দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে লক্ষ্য করলাম আমার শরীর ভীষণ কাঁপছে। উপরে তাকালাম, মনে হলো ফ্যান আমার উপরে পড়ে যাবে। সবকিছু উল্টাপাল্টা লাগছে। আমার এখন কি করা উচিত বুঝতে পারছি না। কিছুক্ষণ পর চোখ বন্ধ করে ধপাস করে শুয়ে পড়লাম। আস্তে আস্তে শরীর নিস্তেজ হয়ে কাঁপতে লাগলো, কষ্ট হতে লাগলো খুব। হঠাৎ খেয়াল করলাম কেউ আমার হাত ধরেছে। হাত ধরে চোখে মুখে পানির ঝাপটা দিচ্ছে, কিন্তু চোখ খোলার মতো শক্তি আমি পাইনি। এবার মনে হয় কেউ আমার প্রেসার মাপছে, কিন্তু চোখ খোলার মতো শক্তি আমি পাইনি। আস্তে আস্তে আরো নিস্তেজ হতে লাগলাম। অনুভব করলাম আমার পাশে এখন কেউ নেই। নিজেকে খুব অসহায় মনে হলো। কিছুক্ষণ পর খেয়াল করলাম কেউ আমার মুখে কিছু একটা দিয়ে বলতেছে, এই যে আপনি এটা খেয়ে নিন, আপনার প্রেসার খুব নেমে গিয়েছে, একটু কষ্ট করে খান, হা করুন। কথাগুলো শোনার পর হা করার মতো শক্তি পাচ্ছি না। কোনোভাবে নিজের মধ্যে শক্তি সঞ্চার করে হা করলাম। খেয়াল করলাম মুখে পানি দিছে। পানিটা মিষ্টি। বুঝতে আর বাকি রইল না চিনির পানি। তাই নিজের মধ্যে শক্তি জুগিয়ে পানিটা খেলাম। খাওয়ার পর একটু ঝিম ধরে শুয়ে রইলাম। এবার শরীরে কিছুটা শক্তি পাচ্ছি, চোখটা খোলার মতো। চোখ খুলে লক্ষ্য করে দেখলাম অরণ্য আমার পাশে বসে আছে কিছু খাবার নিয়ে। একটু তাড়াহুড়ো করে বসতে নিলাম। উনি আমাকে বললেন। ওনার কথা শুনে মনে মনে বললাম, সকাল থেকে আমার উপর দিয়ে যা গেছে এরপর গলা দিয়ে খাবার নামে নাকি? তবে আমি অনেক খেতে পারা একটা মেয়ে, সারাদিন কিছু না কিছু খেতাম। সত্যি বলতে এই মুহূর্তে আমার পেটে প্রচুর ক্ষুধা লেগেছে, তাই সামনে পোলাও রোস্ট দেখে লোভ সামলাতে পারলাম না। সামনে পেয়ে খেতে লাগলাম। হঠাৎ করে খাবার গলায় বাঁধলো। উনি আমার সামনে একটা গ্লাসে পানি ধরলো। আমি পানিটা নিয়ে এক নিঃশ্বাসে খেয়ে ফেললাম। উনি আমাকে কি ভাবছে সেটা আমার দেখার প্রয়োজন মনে করছি না। আমি আমার আপন মনে খেতে লাগলাম। খাবার শেষ করে আমি রিল্যাক্স মুডে শুয়ে পড়লাম, আর উনি খাবার প্লেটটা টেবিলের উপর রাখতে গেল। যাক, লোকটাকে যতটা খারাপ ভাবছি ততটা খারাপ না, এটা ভেবে মনটা শান্ত হলো। কিন্তু হুট করে উনি বললেন, আপনি কি ঘুমিয়ে পড়েছেন? না ঘুমালে আপনার সাথে একটু কথা ছিল। আমি নড়ে চড়ে বসলাম। না, আমি ঘুমাইনি। কেন, কি বলবেন বলুন? উনি এবার গম্ভীর গলায় বললেন, সত্যি বলতে সবার চাপে পড়ে আমি আপনাকে বিয়ে করেছি। আমি আপনার বোন ইরাকে প্রথম দেখাতে ভালোবেসে ফেলেছি। সেই জায়গায় আপনাকে কেন জানি না, চাইলেও মানতে পারছি না। আপনাকে আমি আঘাত দিয়ে কথাটা বলতে চাইনি। আমি সোজাসাপটা ছেলে, যা বলি সরাসরি। না মানারও একটা কারণ আছে। আশা করি আপনি যথেষ্ট বুদ্ধিমতী আর সে কারণটা বুঝতে পেরেছেন। ওনার কথাগুলো শুনে কেন জানি তেমন কোনো খারাপ লাগলো না। কারণটা আর কি হবে? কারণটা হলো আপু সুন্দর, আমি অসুন্দর। আমি তো আগেই বুঝেছিলাম আমার বিয়েটা 8-10টা মেয়ের মতো হয়নি। তাই ওনাকে জবাব দিলাম, আপনাকে জোর করে আমাকে মানতে হবে না। আমি নিজেও চাইনি আমার এইভাবে বিয়ে হোক। বিয়ের দিন ইরা আপুকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। কোথায় গেল কেউ বলতে পারলো না।
আর আপুর কোনো রিলেশন ছিল এটা কারো জানা ছিল না। এই সময় কি করবে কেউ বুঝে উঠতে পারেনি। আর ওই বাড়িতে আমি ছাড়া বিবাহযোগ্য আর কোনো মেয়ে ছিল না, তাই সবার জোরাজোরিতে আমি রাজি না হয়ে পারলাম না। আমি জানি এরা আপুর তুলনায় আমি কিছুই না, আপু সুন্দর আমি অসুন্দর, কিন্তু এটা নিয়ে আমার কখনো আফসোস হয়নি। আমি নিজেকে সব সময় পারফেক্ট ভাবে গড়ে তোলার চেষ্টা করেছি, কিন্তু ভাগ্যের কাছে এভাবে হেরে যাব বুঝতে পারিনি। আপনি চিন্তা করবেন না, আমি কখনো জোর করে কিছু করব না। সময়টা একটু পার হতে দিন, আপনি চাইলে আমাকে ডিভোর্স দিয়ে দিবেন। আমার কথা শুনে উনি বেশ চমকে গেলেন। উনি হয়তো আশা করেননি আমি এমন কিছু বলবো। কিছুক্ষণ স্তব্ধ হয়ে থেকে উনি উত্তর দিলেন, সে যাই হোক, সময় সব বলে দিবে। আপাতত আমি আপনাকে মেনে নিতে পারবো না। আপনি এ বাড়িতে এসেছেন মেহমান হিসেবে, আপনার যেন কোনো সমস্যা না হয় সেই বিষয়টা খেয়াল রাখবো। দয়া করে আমার ভালোবাসা পাওয়ার আশা রাখবেন না, কারণ আমি আপনার বোনকে প্রথম দেখাতে ভালোবেসে ফেলেছি। আমি কিছুক্ষণ চুপ থেকে জবাব দিলাম, আপনি দয়া করে আমাকে সিরিয়ালের নায়িকা ভাববেন না। আমি আপনাকে জোর করব না, কিন্তু আমি আপনার স্ত্রী। সামনে অন্য একটা মেয়েকে ভালোবাসি বলবেন, সেটা আমি কখনোই মেনে নিব না। আপাতত ডিভোর্সের আগ পর্যন্ত আমি আপনার স্ত্রী, আপনি আমার স্বামী। সুতরাং সম্পর্কটা ওইভাবেই দেখবেন। আর আমার সামনে অন্য মেয়েকে ভালোবাসি বলার আগে 10 বার ভেবে নেবেন, কারণ আমি দেখতে অসুন্দর হলেও নিজেকে কখনো ছোট করে দেখি না, কখনো দেখবও না। দয়া করে আমাকে অবলা নারী ভেবে যা ইচ্ছা তাই বলে যাবেন না। দোষটা তো আমার ছিল না, আমি তো আপনাকে জোর করে বিয়ে করতে চাইনি। ভাগ্য এভাবে সব ওলট পালট করে দিয়েছে, কিন্তু ভাগ্যের দোহাই দিয়ে নিজের জীবন বরবাদ করার মতো মেয়ে আমি নই। এবার আমি ওনার দিকে খেয়াল করে দেখলাম উনি মুখটা বেশ চুপসে গেছে। গেলেই বাকি, আমি কেন ওনার এসব কথা শুনে নিজেকে ছোট করব? আর এটা বাংলা সিনেমা না, আর আমি নায়িকা সাবানা না। সুতরাং যতদিন আমি অরণ্যের বউ হিসাবে আছি আমি আমার অধিকার আদায় করে নিব, তবে সেটা জোর করে নয়, ভালোবাসা দিয়ে। উনি আমার কথা শুনে বেশ কিছুক্ষণ চুপ করে থেকে জবাব দিলেন, আমার মন যা চায় আমি তাই বলবো। আপনি না করার কে? আপনাকে সেই অধিকার দেইনি আমি। নিজের অধিকারের বাইরে কথা বলবেন না। দেখে তো মনে হচ্ছে ছেলে ফাঁসানোর ব্যাপারে খুব চালু। ওনার কথাটা শুনে মাথায় রাগ উঠে গেল, তবুও নিজেকে শান্ত করে জবাব দিলাম, আপনাকে আমার চরিত্রের সার্টিফিকেট দিতে বলেছি? আমার ব্যাপারে মন্তব্য করার অধিকার দিয়েছি নাকি? আপনি যেমন আমাকে বলছেন আমিও আপনাকে বলবো। আর হ্যাঁ, এটাকে বলে লেভেল। আর হ্যাঁ, আপনি যেমন আমাকে তেমনই হতে হবে। দেখেন, আপনি কিন্তু বেশি বকবক করছেন। আপনাকে দেখে তো প্রথম ভাবলাম কথাই বলতে জানেন না, এখন তো দেখছি আপনার মুখ দিয়ে কথার ফুলঝড়ি ফুটেছে। আমার সাথে লাগতে আসবেন না। আমিও এবার শান্ত হয়ে জবাব দিলাম, বকবক আপনি শুরু করেছেন। দেখতে অসুন্দর বলে কি ভেবেছেন অবলা নারী? সিরিয়ালের মতন আপনাকে উপরে শুইতে দিবে আর আমি নিচে শুয়ে পড়বো? তা হবে না মশাই, আমার পাশে এসে ঘুমান। আপনি তো বেশ ডেঞ্জারাস মেয়ে, আপনার পাশে আমি ঘুমাবো কেন? আমি ভ্রুটা বেশ কুঁচকে বললাম, তাহলে কোথায় ঘুমাবেন? জবাবে উনি বললেন, পাশের রুমে ঘুমাবো। আমি হাসি দিয়ে বললাম, তা হবে না মশাই, আপনি এখানেই ঘুমাবেন। উনি আমার কথা শুনে বেশ অবাক হলেন মনে হয়। কিছুক্ষণ চুপ থেকে রাগ রাগ ভাব নিয়ে আমাকে বললেন, আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করছেন। সে যাই করি আমি ঘুমালাম, তবে রুম ছেড়ে ঘুমানো যাবে না। রুম ছেড়ে ঘুমালে আমি কিন্তু আপনার সাথে চলে আসব। উনি বেশ চমকিত পুলকিত হয়ে আমাকে বলল, আপনি তো বেশ নাছোড়বান্দা। ওকে, রুম ছেড়ে যাব না, আমি নিচে ঘুমাচ্ছি। এবার আমায় একটু রেহাই দিন। আমি মুচকি হেসে জবাব দিলাম, ওকে ভূত মশাই। উনি ভ্রুটা কুচকে বলল, ভূত মশাইটা কে আবার? আমি হাসতে হাসতে বললাম, কেন আপনি? উনি অবাক হয়ে বলল, এর মধ্যে আপনি আমার নাম ঠিক করে ফেলছেন? হ্যাঁ করেছি। উনি বিরক্ত হয়ে জবাব দিলেন, আপনি সত্যি পাগল একটা মেয়ে, সেটা কি আপনি জানেন? আমি হেসে তাকে জবাব দিলাম, সেটা নতুন করে বলার কিছু নেই। আমি একটু নাছর বান্দা, সবাই জানে। আপনি ঘুমান। আর হ্যাঁ, ধন্যবাদ এত কিছু খাওয়াবার জন্য। সবগুলো খাবার আমার প্রিয় ছিল, শুধু চিনির পানি ছাড়া। উনি কিছুটা চুপ হয়ে বলল, দোহাই লাগে, এবার চুপ হন, আমাকে ঘুমাতে দিন। আমি হাত দিয়ে মুখ চেপে ইশারা দিলাম, ঘুমান। এরপর উনি ঘুমিয়ে পড়লেন। আপনারা হয়তো আমার এই আচরণ দেখে অবাক হচ্ছেন, আমি এমন কেন করলাম। সত্যি বলতে আমি ছোটবেলা থেকেই এমন নাছর বান্দা আর পাগলাটে।
পাগলামির ভাবগুলো এত বড় হওয়ার পরেও যায়নি, তাই পাগলামির সুযোগ পেলেই করে ফেলি। এই যে অরণ্যের সাথে সবে মাত্র শুরু করেছি, এরপর যে কত কি হবে তা আস্তে আস্তে জানতে পারবেন। যাই হোক, সেদিনের মতো ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে উঠে আমি খেয়াল করলাম উনি নাক ডেকে ঘুমাচ্ছে। এমন ভাবে নাক ডাকছে মনে হয় ভূমিকম্প হচ্ছে। আমি কি করব বুঝতে না পেরে এক গ্লাস পানি নিয়ে ওনার নাক বরাবর ঠেলে দিলাম। ভূতমশাই খপ করে উঠে বসে বলতে শুরু করলেন, কি হলো? আপনি এভাবে গায়ে পানি দিলেন কেন? মাথার সব তার ছিঁড়ে গেছে নাকি আপনার? আমি এবার হাসতে হাসতে বললাম, মাথা আমার ঠিক আছে। এমন ভাবে নাক ডাকছেন মনে হয় 7 মাত্রায় ভূমিকম্প হচ্ছে। লক্ষ্য করলাম উনি বেশ রেগে আছে আমার কথা শুনে। কিছুক্ষণ দম ধরে বসে থেকে আমাকে বললেন, দেখেন, এসব মজা আমার একদম পছন্দ না, আর এমন করবেন না। কালকের থেকে একের পর এক করে আমাকে জ্বালাচ্ছেন। শেষমেশ আমি কোন পাগলের পাল্লায় পড়লাম? আল্লাহ, আমায় রেহাই দাও। আমি ব্রুটা কুচকে বললাম, হয়েছে হয়েছে, এত কষ্ট পেতে হবে না। আমি এখনো আপনাকে কিছুই করিনি, এতে হতাশ হওয়ার কিছুই হয়নি। এখন আমাকে সবার সাথে পরিচয় করিয়ে দিন, আমি তো বাসার কাউকে চিনি না। ভূতমশাই রাগী গলায় বললেন, কারোর সাথে পরিচিত হওয়ার দরকার নেই। বাসায় অনেক মেহমান, আপনার বাহিরে যাওয়ার দরকার নেই। ঘরে বসে থাকুন। উনি আরো কিছু বলতে যাবে, ঠিক সেই সময় কে যেন দরজা নক করলো আর বলল, অরণ্য, দরজাটা খোলো, বউ নিয়ে নিচে আয়। সবাই বউ দেখার জন্য অপেক্ষা করতেছে। উনি আমার সাথে কোনো কথা না বাড়িয়ে ওই মহিলাকে জবাব দিলেন, ফ্রেশ হয়ে আসতেছি, তুমি যাও। আচ্ছা, গেলাম আমি। উনি উঠতে যাবে, ঠিক তখনই আমি ওনাকে বললাম, আচ্ছা আপনার বাসায় কে কে আছে বলুন না আমায়। এবার উনি রেগে গিয়ে বললেন, আপনার এত কিছু জানতে হবে না। অতিথি হয়ে আসছেন, সময় মতো চলে যাবেন। বাসায় কে আছে এটা জেনে আপনার কি হবে? ওনার কথাগুলো শুনলে গা জ্বলে যায়, কিন্তু আমিও নাছর বান্দা, যতক্ষণ না বলবে আমি ওনাকে উঠতে দিব না। এরপর আমি বললাম, আপনি না বললে আপনাকে উঠতে দিব না, আগে বলেন কে কে আছে। বলবো না কে কে আছে? কি করবেন আপনি? আপনি একরোখা হলেও আমি আপনার চাইতে বেশি একরোখা। আমি কিছুই বলবো না। আমি গলা একটা কাশি দিয়ে বললাম, বলতে হবে না, যান ওয়াশরুমে যান। উনি আমার হার মানা দেখে বেশ খুশি হলো, কিন্তু যখন ওয়াশরুমে যেতে লাগলো আমি পাটা বাড়িয়ে দিলাম। আমার পায়ে ওনার পা লেগে হোঁচট খেয়ে পড়ে গেলেন। তখন তিনি বললেন, আপনি ইচ্ছে করে এমন করেছেন? ইচ্ছে করে এমন করেছেন কেন বলেন? আমি মুচকি এসে বললাম, কোথায়, আমি কিছু করিনি। আপনি বলেননি তাই শাস্তি পাচ্ছেন। যদি এবারও না বলেন তাহলে আপনার জন্য আরো অনেক কিছু অপেক্ষা করছে। এবার ভেবে দেখুন কি করবেন। উনি বেশ ভালো করেই বুঝতে পারলেন আমি আসলে একটা নাছর বান্দা, তাই আরো কিছু ঘটার আগেই বললেন, আমার পরিবারে বাবা, মা, আমি আর আমার বড় বোন আছে। বাবা বিদেশে থাকে সব সময়, আর মা দেশে থাকে, প্রায় সময় অসুস্থ থাকেন। আর বড় বোন স্বামী নিয়ে লন্ডন থাকেন। একটু আগে যে মেয়েটা ডেকে গেলেন উনি আমার বড় বোন। আর আমার বাবা আমার বিয়েতে আসেনি, উনি সব সময় ব্যস্ত থাকেন। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার বাসায় রান্না করেন কে? উনি রাগ করে বললেন, এটাও কি আপনার জানতে হবে? আমি এবার ভাব মাখা মুখ নিয়ে বললাম, হ্যাঁ ভূতমশাই। উনি মুখটা বাঁকিয়ে উত্তর দিলেন, বাবুর্চি রান্না করে। এবার আমাকে ওয়াশরুমে যেতে দিন। আপনিও রেডি হন, বাসার সবাই নিচে অপেক্ষা করছে। পারলে একটু ভালো করে সেজে যাবেন, না হয় মান সম্মান আর থাকবে না। বিয়ে তো করেছেন ফাঁসিয়ে, সেটা তো আর কেউ বুঝবে না। সুতরাং একটু গুছিয়ে যাবেন নিচে। পরে সময় আর সুযোগ মতো আলাদা হয়ে যাব আমরা। আশা করি বুঝতে পারছেন। কথাটা শুনে বুকের ভেতরে কাঁপতে লাগলো। যতই হোক উনি এখন আমার স্বামী, কোনো মেয়ে চাইবে না যে তার ডিভোর্স হোক। খারাপ লাগলেও নিজেকে সামলে ভূতমশাইকে জবাব দিলাম, আমি এসব ময়দা মেখে নিচে যেতে পারবো না। আমি যেমন ওই রকমই যাব। কে কি বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না। ময়দা মেখে নিজের সৌন্দর্য বাড়ানোর কোনো ইচ্ছে নেই আমার। আশা করি বুঝতে পারছেন। উনি এতক্ষণে বেশ ভালোই বুঝতে পারছেন যে আমি খুব নাছরবান্দা, তাই উনি শুধু বললেন, আপনার যা ইচ্ছে করুন, যেভাবে ইচ্ছে ওইভাবেই নিচে যান, আমার তাতে কিছু যায় আসে না। কথাগুলো বলে ওয়াশরুমে ঢুকে গেলেন। এর মধ্যেই আমি খেয়াল করলাম সারা ঘর অগোছালো হয়ে আছে, তাই ঘরটা গোছানো শুরু করলাম। আলমারি থেকে ওনার কাপড় বের করে বিছানায় সাজিয়ে রাখলাম, যাতে করে ওয়াশরুম থেকে এসেই হাতের নাগালে উনি সব পেয়ে যায়। ওনার ঘড়ি, ওয়ালেট সব একত্রে এক জায়গায় রাখলাম। আমি একটা শাড়ি পরে নিলাম।
যতটুকু সম্ভব নিজেকে ময়দা ছাড়া গোছানোর চেষ্টা করলাম। সবকিছু ঠিক করতে করতে খেয়াল করলাম উনি ওয়াশরুম থেকে বের হয়েছে। ওয়াশরুম থেকে বের হয়ে সারা ঘরটা দেখে একটু অবাক হয়েছে। বিছানার উপর ওনার কাপড়গুলো দেখে বললেন, এখানে এগুলো কে রেখেছে? ঘরটা এত তাড়াতাড়ি পরিপাটি করে কে গুছিয়ে দিয়ে গেল? আমি লাজুক স্বরে জবাব দিলাম, এ সবকিছু আমি করেছি। আমার কথা শুনে উনি বেশ চুপসে গেলেন। চুপসানো মুখ নিয়ে আমাকে বলল, এত কিছু করতে কেউ তো আপনাকে বলেনি, এত কিছু করতে গেলেন কেন? আমি বেশ ঝাঁঝালো গলায় জবাব দিলাম, আমার ঘর আমি গুছিয়েছি, তাতে আপনার কি মশাই? উনি ভ্রু কুচকে বলল, আপনার ঘর মানে? এটা আপনার ঘর কবে হলো? আমি হাসি মুখে উত্তর দিলাম, স্বামীর ঘরই তো স্ত্রীর ঘর হয়, বিয়েটা যেভাবেই হোক, ডিভোর্সের আগ পর্যন্ত আমি আপনার স্ত্রী, আপনি আমার স্বামী, সুতরাং ঘর গোছাতে আমি পারবো নিশ্চয়ই। ভূত মশাই রাগী গলায় বললেন, আপনি একটু বেশি বকেন। আর আপনাকে এই ড্রেস বের করতে কে বলেছে? আমি তো এটা পরবো না। আমার কাছে এটা ভালো লেগেছে তাই এটা বের করেছি, এটা পড়লে আমি খুশি হব। উনি এবার গম্ভীর একটা মুড নিয়ে জবাব দিলেন, আপনার খুশিতে আমার কিছু আসে যায় না। করছেন তো ফাঁসিয়ে বিয়ে, আবার অধিকার ফলাতে আসছেন। লজ্জা হওয়া উচিত আপনার। এই কথাটা শুনে বুকের ভেতরে হু হু করে কষ্টের সাইরেন বেজে উঠল। চোখের কোণে হালকা মেঘও জমতে শুরু করলো। তবুও নিজেকে অনেক শক্ত করে ওনাকে বললাম, আপনার ইচ্ছে মতো পরে নিন, সমস্যা নেই। তারপর উনি ওনার পছন্দ মতো একটা ড্রেস পরলেন। কিন্তু আমিও কম নাছরবান্দা না, এর শাস্তি ওনাকে পেতেই হবে। কি করে কি করা যায় বেশ ভাবতে শুরু করলাম। ভাবতে ভাবতে একটা চিন্তার আকাশে হাবুডুবু খেতে লাগলাম। হঠাৎ করে ভূত মশাইয়ের তুরির শব্দে চিন্তার ঘোর কাটলো। ভূত মশাই তুরি বাজাতে বাজাতে বললেন, এই যে আপনি উপরে তাকিয়ে কি দেখছেন? না তেমন কিছু না, কি হয়েছে বলুন। আপনি আর কোনোদিন আমার অনুমতি ছাড়া আমার আলমারিতে হাত দিবেন না, বুঝছেন? আমি কথাটা শুনে বেশ হেসে লুটিপুটি খাচ্ছিলাম। লুটিপুটি খেয়ে তুরি বাজাতে বাজাতে বললাম, ও হ্যালো, আলমারিতে হাত দিতে অনুমতি লাগে নাকি? আমাকে জ্ঞান দিতে আসবেন না, আমি অন্যায় কিছু করিনি। উনি বেশ বিরক্ত হয়ে আমাকে বললেন, আপনি সত্যি পাগল একটা মেয়ে, আপনার মাথার তার সব ঢিলা। আমি আবার হাসতে হাসতে বললাম, ভূত মশাই একটু ভুল বলে ফেলেছেন। উনি ওনার বিরক্তি মাখা মুখ নিয়ে প্রশ্ন করলেন, কি ভুল শুনি? আমি হাসি দিয়ে বললাম, আমার মাথার তার ঢিলা না। তো আপনার মাথার তার কি? আমার মাথার তার তো সব ছিঁড়া। এবার খেয়াল করলাম ওনার মুখে বিরক্তির মাত্রা বেশ বৃদ্ধি পেয়েছে। বিরক্তি মাখা মুখ নিয়ে বললেন, দোহাই লাগে, এবার চুপ করুন, আপনার বকবক থামান, এবার নিচে চলুন, আমাকে মুক্তি দিন। আমি আমার শাড়ির আঁচল নাড়াতে নাড়াতে বললাম, চলুন। এরপর দুজনে নিচে গেলাম। নিচে যাওয়ার পর খেয়াল করলাম সবাই আমার দিকে কেমন ভাবে তাকাচ্ছে, আর আমাকে দেখে বলছে, অরণ্যের কপালে চোখ ছিল নাকি? এমন একটা মেয়ে কেউ বিয়ে করে আনে নাকি? তার উপর মেয়ের পরিবার বেশি ধনী না। কি দেখে অরণ্য এই মেয়েকে বিয়ে করলো আল্লাহ জানে। একের পর এক সবাই এসব কথা শুনে আমার মনটা ভীষণ খারাপ হতে লাগলো। সবাই শুধু আমার বাহ্যিক সৌন্দর্য নিয়ে সমালোচনা করছে, আমার ভেতরটা বোঝার চেষ্টা করলো না। ভেতরের মানুষটা কেমন আমি সেটা কেউ জানার প্রয়োজন মনে করলো না। হুট করে খেয়াল করলাম আমার শাশুড়ি মা এসেছেন। সবাই শাশুড়ি মাকে দেখে চুপ হয়ে গেল। শাশুড়ি মা এসে আমাকে দেখে বলল, তোমার নাম কি মা? আমি চট করে ওনাকে সালাম করে বললাম, আমার নাম অনন্যা। উনি হাসি দিয়ে বললেন, বাহ, খুব সুন্দর নাম। আমি মাকে বললাম, মা আপনি এদিকে এসে বসেন। মা আপনি অসুস্থ শরীর নিয়ে কষ্ট করে এখানে আসলেন কেন? ডাক্তার আপনাকে বেড রেস্ট দিয়েছে, এই শরীর নিয়ে এখানে আসার কি দরকার ছিল? আপনি বললে আমি আপনার রুমে চলে যেতাম। আমি আপনার রুমটা চিনলে সকালে উঠে আমি আপনার রুমে চলে যেতাম, কিন্তু আপনার রুমটা চিনি না। তাছাড়া এই বাড়িতে আমি নতুন, তাই চিনতে পারিনি। চিনলে আমি চলে যেতাম। মা কষ্ট হয়নি তো আসতে? উনি এক রাশ হাসি দিয়ে বললেন, আমার মাটা দেখি অনেক সুন্দর করে কথা বলে। আমার মাটা যেমন রূপবতী তেমন গুণবতী। মায়ের মুখে রূপবতী কথাটা শুনে যেন নিজের চোখে অঝরে বৃষ্টি নামতে লাগলো। জীবনে প্রথম আমাকে রূপবতী বলল কেউ। নিজেকে সামলাতে অনেক চেষ্টা করলাম, কিন্তু জানি না কেন আবেগটা সামলাতে পারলাম না। তাই মাকে ধরে হু হু করে কেঁদে কেঁদে বললাম, মা আপনি আমাকে রূপবতী বললেন? আমাকে আজ পর্যন্ত কেউ রূপবতী বলেনি। আপনার মুখে রূপবতী কথাটা শুনে কেন জানি না আবেগটাকে সামলাতে পারলাম না। শাশুড়ি মা আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন,
সবাই তোমার বাহিরের রূপটা দেখেছে, কিন্তু ভিতরের রূপটা কেউ দেখেনি। তোমার ভিতরের রূপটা যদি কেউ দেখতো, তাহলে সবাই তোমাকে রূপবতী বলতো। আমি যে তোমার ভিতরের রূপটা উপলব্ধি করতে পেরেছি, যার কারণে তুমি আমার কাছে সবচেয়ে রূপবতী। আমি আমার মেয়ের মুখে সব শুনেছি বিয়ের ব্যাপারে। শোনো মা, আমার ছেলে তোমার কপালে ছিল, তাই তোমার সাথে বিয়ে হয়েছে। আমার ছেলের ভাগ্যে তুমি ছিলে। কে কি বললো কান দিবে না, কারণ মানুষ যাই বলুক, নিজের কাছে যেটা সঠিক মনে হবে সেটাই করবে। মানুষের কাজও বলা। মনে রাখবে, যখন তোমাকে নিয়ে কেউ নেতিবাচক মন্তব্য করবে, ভেবে নিবে সে তোমার জয়ে ঈর্ষান্বিত। তাই তোমার মুখে তার মন কাতর হয়েছে বলেই তোমার নামে সে নেতিবাচক মন্তব্য করেছে। জীবন চলার পথে অনেক বাধা আসবে, লক্ষ্য স্থির রেখে সামনে এগিয়ে যেতে হবে। মানুষের কথায় কান দিয়ে নিজের লক্ষ্য থেকে বিচ্যুতি হবে না। মায়ের কথাগুলো শুনে মনে আরো ভরসা পেলাম। মাকে জড়িয়ে ধরে আবেগে আরো কাঁদতে শুরু করলাম। মা আমার মাথায় হাত বুলিয়ে বললেন, পাগলিটা কাঁদছে কেন? শোনো মা, আজকে রাতের পর থেকে বাড়িটা ফাঁকা হয়ে যাবে। নীলাও চলে যাবে রাতের ফ্লাইটে লন্ডনে। বাড়িতে আমি, তুমি, অরণ্য ছাড়া কেউ থাকবে না। প্রতিদিন বাবুর্চির রান্না খেতে খেতে বিরক্ত হয়ে গিয়েছি। আমি জানি আমি এবার চিন্তামুক্ত, কারণ আমাকে আর বাবুর্চির রান্না খেতে হবে না। আমার বৌমা আমাকে সব রান্না করে খাওয়াবে। কিরে মা, খাওয়াবি না? আমি চোখে পানি মুছতে মুছতে বললাম, কেন পারবো না? এত ছোট একটা আবদার পালন করতে পারবো না মেয়ে হয়ে? তাহলে আমি তোমার কেমন মেয়ে? চিন্তা করো না, আমি সব গুছিয়ে নিব। আমাকে শুধু বুঝিয়ে দিও আর দোয়া করো। উনি হাসতে হাসতে বললেন, সে তো অবশ্যই। চারপাশে এ সময় বেশ নিস্তব্ধতা বিরাজ করছে। সবাই চুপ হয়ে গেছে। খেয়াল করলাম আমার ভূত মশাই আমার দিকে আলোর মতো চুপসানো মুখ নিয়ে হা করে তাকিয়ে আছে। আমিও এই সুযোগে নিজেকে একটু পাগলামি থেকে বিরক্ত রাখতে পারলাম না। সুযোগ বুঝে ভূত মশাইকে চোখ টিপুনি দিলাম। ভূত মশাই আমার চোখ টিপুনি দেখে একটু নড়ে চড়ে দাঁড়ালো। আমি ভূত মশাইয়ের দিকে মনোযোগ সহকারে মায়ের দিকে তাকিয়ে বললাম, মা, এবার ঘরে চলুন। বেশিক্ষণ এভাবে থাকা ঠিক হবে না। আপনি আমার সাথে ঘরে চলুন আর আমাকে আপনার ঘরটা চিনিয়ে দিন, যাতে করে পরে যেতে আমার অসুবিধা না হয়। মা হাসতে হাসতে বললেন, চল আমার সাথে চল। আমি মাকে নিয়ে ঘরে গেলাম। এবার মা আমার হাতটা ধরে বললেন, দেখো মা, অরণ্য বেশ সরল সোজা সাপটা স্বভাবের ছেলে। তুমি অরণ্যকে ভালো রেখো, তুমি তাকে কখনো কষ্ট দিও না। আমি মায়ের হাতটা চেপে ধরে বললাম, মা, বিয়েটা যেভাবেই হোক না কেন, আমি এখন অরণ্যের স্ত্রী। অরণ্যের ভালো মন্দের বিষয়টা আমি মাথায় রাখবো। আপনি শুধু আমার জন্য দোয়া করবেন। মা আবার আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, দোয়া করি অনেক সুখী হও। মায়ের আদর মাখা স্পর্শ নিয়ে বের হলাম রুম থেকে। মায়ের রুম থেকে বের হয়ে দেখলাম ভূত মশাই এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে। এই সুযোগ আমার প্ল্যানটা কাজে লাগানোর। আমি একটু কোক মুখে নিয়ে ভূত মশাইয়ের কাছে গিয়ে জোরে হাসি দিলাম আর সব কোক ওনার গায়ে ফেললাম। উনি বেশ লাফিয়ে উঠে বললেন, আমি ভালো করে জানি আপনি ইচ্ছে করে এমন করেছেন। কেন করেছেন এমন? আপনি আমার সাথে এমন করেন কেন? মাকে তো দেখলাম খুব হাত করে ফেলছেন। ফাঁসানোর ব্যাপারে আপনি অনেক বড় ওস্তাদ। মাকেও ফাঁসিয়ে দিয়েছেন। সে আমি যা ইচ্ছে করি, আপনার কি? যান, ড্রেসটা চেঞ্জ করে আগের ড্রেসটা পরে আসেন, যেটা আমি পছন্দ করে দিয়েছি। আমার কথা শুনেননি তো, তাই এমন হলো। মাঝে মাঝে বউয়ের কথা শুনতে হয়, নয়তো এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। এ কথা শোনার পর ওনার আর বুঝতে বাকি রইল না আমি ইচ্ছে করে এমন করেছে। কিন্তু ওনার মুখে এখন তেমন রাগের ছাপ দেখতে পেলাম না। তবুও মুখটা একটু বেঁকিয়ে জবাব দিলেন, আপনার পছন্দের ড্রেসটা পরবো না, কারণ আপনাকে আমার ভালো লাগে না। ইরাকে প্রথম দেখায় ভালো লেগে গিয়েছিল, যে ভালো লাগাটা আপনার প্রতি চাইলেও আনতে পারছি না। আমি এবার হালকা করে ওনার কাছে গেলাম। কাছে গিয়ে বললাম, প্রথম দেখায় ভালো লাগার চেয়ে দেখতে দেখতে ভালো লাগাটা অনেক শ্রেয়। আপনি আমাকে দেখতে থাকুন। এই কথা বলে চোখ টিপুনি দিয়ে আবারও বললাম, এই ড্রেসটা পরলে ভালো লাগবে, পরবেন কিন্তু? পরবো না। এই কথা বলে তিনি তাড়াহুড়ো করে রুমে চলে গেলেন। কিছুক্ষণ পর খেয়াল করলাম উনি সিঁড়ি দিয়ে নিচে নামছে। আমি ওনাকে দেখে পুরো অবাক, কারণ আমি যে ড্রেস পরতে বলেছি সেই ড্রেসটা পরেছে। আমি তো ওনার দিক থেকে চোখ সরাতে পারছি না। হুট করে উনি আমার কাছে এসে বললেন, ভাববেন না আপনার কথা রাখতে পড়েছি। আমার ড্রেস আমি পরবো, যা ইচ্ছে তা পরবো। আমি এবার আর কোনো কিছু বললাম না, শুধু মুচকি একটু হাসি দিয়ে বললাম,
আচ্ছা ঠিক আছে, কিছু ভাববো না। ছোটখাটো খুনসুটি দিয়ে সারাদিন পার করলাম। সন্ধ্যার দিকে একে একে সব মেহমান চলে গেল। নীলা আপু রাতের ফ্লাইটে লন্ডনে চলে গেলেন। যাওয়ার আগে শুধু বলে গেল, বিয়ে যেভাবেই হোক আমি যেন সবকিছু ম্যানেজ করে নিই। আমি আশ্বাস দিলাম সব ঠিক করে নিব। পরিবারের এমন সাপোর্ট পাবো আশা করিনি। সবাই আমার পাশে আছে এটা ভেবে মনে আরো ভরসা পেলাম। সারাদিন পার করে রাতে ঘুমাতে গিয়ে রুমে দেখি ভূতমশাই কি যেন কাজ করতেছে। আমি এক মগ কফি বানিয়ে তার দিকে এগিয়ে দিলাম। এই যে আপনার কফি। উনি আমার হাত থেকে কফি নিয়ে কফিতে এক চুমুক দিয়ে কিছুক্ষণ টেস্ট বোঝার চেষ্টা করলো মনে হয়। আর একটু পর আমাকে বললেন, কফিটা কে বানিয়েছে? আমি লজ্জা মাখে মুখে বললাম, কেন? কফিটা ভালো হয়েছে তাই। আমি লজ্জা মাখা মুখে বললাম, কফিটা আমি বানিয়েছি। উনি এবার মুখটাকে আলুর চপের মতো করে ফেললেন। ভুল ক্রমে উনি আমার প্রশংসা করে ফেলেছেন। এটা মনে হয় ওনার উচিত হয়নি, তাই মুখটাকে বাংলার পাঁচ করে ফেললেন। এবার মনে হয় আমাকে একটু পচিয়ে উনি ওনার দায়িত্ব পালন করবেন। যা ভেবেছিলাম তাই করেছে। উনি ওনার মুখটাকে বাংলার পাঁচ বানিয়ে আমার দিকে তাকিয়ে বললেন, এই জন্যই বলি টেস্টটা এত জঘন্য কেন। আমি ওনার কথায় ভ্রুক্ষেপ না করে একটু মুচকি হাসি দিয়ে চলে গেলাম। পরের দিন সকালে উঠে সব রান্না করলাম। রান্না করে মায়ের খাবার নিয়ে মায়ের রুমে চলে গেলাম। মা আমাকে দেখে হাসি মাখা মুখে বলে উঠল, কি রে মা, এখন এত খাবার নিয়ে আসলি কেন? এত খাবার কোথায় দেখলে তুমি? এগুলো সব খেতে হবে তোমাকে, নয়তো সুস্থ হবে না। আমার কাছে খাবার নিয়ে কোনো ফাঁকে দিতে পারবে না। খেতে না চাইলে মায়ের দিয়া জোর করে খাওয়াবো। উনি হাসতে হাসতে আমার মাথায় হাত দিয়ে বললেন, বুঝতে পেরেছি, আমার আর ফাঁকি দেওয়া যাবে না। তা দাও, খেয়ে নেই। আমি মাকে খাওয়াতে লাগলাম আর একের পর এক গল্প শুনতে লাগলাম। মনে হয় উনি অনেকদিন পর মন খুলে কথা বলছে। ঠিক এ সময় অরণ্য এসে বললেন, মায়ের রুমে আপনি এখন কি করছেন? মায়ের জন্য খাবার নিয়ে এসেছিলাম। আচ্ছা আপনি এখন যান, মায়ের সাথে আমার একটু কথা আছে। ঠিক তখনই পাশ থেকে মা বললেন, অনন্যা তো পর কেউ না, অনন্যার সামনে বল কি বলবি। না মা, আমি একা কথা বলতে চাই। আমি আর কিছু না বলে মায়ের পাশ থেকে উঠে চলে আসলাম। কিছুক্ষণ পর উনি কথা শেষ করে খাবার খেতে আসলেন। আমি খাবারগুলো খেতে দিলাম। খেয়াল করলাম গপ গপ করে খাবার খাচ্ছে। এরপর আমি বললাম, আরে মশাই আস্তে খান, সব শেষ হয়ে গেলে আবার রান্না করবো নাকি? মানে এগুলো কে রান্না করছে? লাজুক মুখে জবাব দিলাম, এগুলো সব আমি রান্না করেছি। এই জন্যই বলি এত জঘন্য কেন। কথাটা বলে উনি খেতে লাগলেন। আমি তখন বললাম, জঘন্য খাবার এভাবে খাচ্ছেন? ভালো খাবার হলে কিভাবে খেতেন? আমার কথাটা কানে তুললেন না মনে হয়, খেয়ে যাচ্ছে। এবার ওনাকে বললাম, এই যে শুনছেন, হ্যাঁ কি বলবেন বলুন। আমি একটু বাইরে যেতে চাই, কিছু জিনিস কিনতে হবে। রান্নার জন্য কিছু সবজি লাগবে। আমি গেলে মন মতো কিনে আনতে পারতাম। আপনি গেলে যান, কিন্তু কি দিয়ে যাবেন? আমি গাড়িটা নিয়ে যাব। গাড়ি থাকলেও ড্রাইভার নেই। ড্রাইভারের স্ত্রী অসুস্থ, তাই ছুটি নিয়ে বাড়ি গিয়েছে। আপনি কিভাবে যাবেন? আমি মুচকি হেসে বললাম, সেই গাড়ির চাবিটা আমাকে দিয়ে যান, আমি একাই চলে যেতে পারবো। উনি অবাক হয়ে বললেন, একা চলে যেতে পারবেন মানে? গাড়িকে চালাবে? কেন, আমি চালাবো। আমার এই কথা শুনে এবার উনি বেশ চমকে উঠলেন। আমার মুখ থেকে উনি এমন কথা আশা করেনি হয়তো। তারপর আমাকে জিজ্ঞেস করলেন, আপনি গাড়ি চালাতে পারেন? আমি হাসতে হাসতে বললাম, হ্যাঁ পারি। অসুন্দর বলে নিজেকে কখনো ছোট ভাবিনি। সবকিছু শেখার চেষ্টা করেছি, নিজেকে পারফেক্ট ভাবে গড়ে তোলার চেষ্টা করেছি। আমার কথা শুনে উনি কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইলেন এবং বললেন, আচ্ছা আমি চাবি দিয়ে যাব। তারপর উনি আমাকে চাবি দিয়ে চলে গেলেন। আস্তে আস্তে দিন কাটতে লাগলো। অরণ্যের সাথে খুনসুটিগুলো বাড়তে লাগলো। খেয়াল করলাম অরণ্য অনেক পরিবর্তন হতে লাগলো। এর মধ্যে হুট করে একদিন অরণ্য অফিস থেকে এসে আমাকে বলতে লাগলো, আপনি একটু তাড়াতাড়ি রেডি হন, আপনাকে নিয়ে একটা জায়গায় যাব। অরণ্যের এমন কথা শুনে আমার মনটা খুশিতে নাচতে শুরু করলো। কিন্তু অরণ্য আমাকে কোথায় নিয়ে যাবে জানার জন্য মনটা ছটফট করতে লাগলো। তাই নিজের আবেগ আর সামলাতে পারলাম না। অরণ্যকে জিজ্ঞেস করলাম, আপনি আমাকে কোথায় নিয়ে যাবেন? অরণ্য বেশ রাগ রাগ গলায় বলল, আপনাকে রেডি হতে বলেছি, আপনি রেডি হন। এত কিছু জানতে হবে না, একটু বকবক বেশি করেন, এত বকা ভালো না। যান, রেডি হয়ে আসুন। আমি মুখটা কাচুমাচু করে যেতে লাগলাম। উনি পেছন থেকে ডেকে বললেন, শুনেন। আমি হাসি দিয়ে পেছন ফিরে বললাম, হ্যাঁ বলেন। কোথায় যাব আপনি বলবেন?
উনি আরেকটু গম্ভীর গলায় জবাব দিলেন, আপনার মাথায় আসলে গোবর। আমি বলার আগে বকবক করে যাচ্ছেন। আমি কোথায় যাব সেটা বলার জন্য ডাকিনি। আমি মন খারাপ করে ওনার দিকে তাকিয়ে বললাম, তাহলে কেন ডেকেছেন? আমি ডেকেছি এজন্য আজকে একটা শাড়ি পরবেন। হঠাৎ শাড়ি পরবো কেন? আমি বলেছি তাই পরবেন। আপনি বললেই পরতে হবে? আমি পরবো না। আপনাকে পরতেই হবে। বলছি তো পরবো না। উনি রেগে গিয়ে বললেন, আপনার যা ইচ্ছে তাই করেন। এই কথা বলে উনি চলে গেল। আমারও ওনাকে রাগাতে পেরে খুব ভালো লাগতেছে। এখন কি করব? শাড়ি পরবো নাকি কিছুই মাথায় আসছে না। আজকে ভূতমশাই আমাকে কোথাও নিয়ে যাবে। কেন জানি না, ভূতমশাই এই কয়েকদিনে অনেক পাল্টে গিয়েছে। এখন আর আমাকে আগের মতো কষ্ট দিয়ে কথা বলে না। তার এই পাল্টানো দেখে আমি খুব খুশি। যাই হোক, আলমারি খুলে শাড়ি দেখতে লাগলাম কোনটা পরবো। এত শাড়ির মধ্যে কোন শাড়ি পরলে ভূতমশাই খুশি হবে? দেখতে দেখতে আলমারির সব শাড়ি খাটের উপর রাখলাম। ভূতমশাই আমার কাছে এসে বলল, আপনি এখনো রেডি হননি? খাটের উপর শাড়ির মেলা বসিয়েছেন, এত শাড়ি খাটের উপর রাখছেন কেন? আমি তোতলাতে তোতলাতে জবাব দিলাম, না, মনে হয় না, মানে। কি না মানে করছেন? স্পষ্ট করে বলেন কি হয়েছে। এমনিতে তো কথা একটাও মাটিতে পড়ে না, এখন এভাবে তোতলাচ্ছেন কেন? ঠিক করে বলেন কি হয়েছে। না মানে, আমি মুখটা একটু অসহায় ভাব নিয়ে বললাম, না মানে। আবার না মানে শুরু করেছেন। সত্যি বলতে আমি কোন শাড়ি পরবো ঠিক বুঝতে পারছি না। আপনি যদি একটু ঠিক করে দিতেন ভালো হতো, আমার রেডি হতে সুবিধা হবে। উনি মুচকি হেসে আমাকে বললেন, একটু ওই দিকে যান। সামান্য শাড়িটা ঠিক করতে পারছেন না কোনটা পরবেন? সবকিছু তো বলার আগে করেন। আজ এমন কি হলো, শাড়ি পছন্দ করতে পারছেন না? না মানে। থাক, আপনাকে আর না মানে করতে হবে না। দেখতে দিন শাড়িগুলো। আমি একটু সরে পাশে গিয়ে বসলাম। উনি আমার পাশে এসে বললেন, এবং সব শাড়ি থেকে একটা শাড়ি হাতে নিয়ে বললেন, আপনি বরং কালো শাড়িটা পরুন, পরলে ভালো লাগবে। কালো শাড়ির কথা বলাতে আমার মনের ভেতর কেমন করে উঠলো, কারণ আমি ফর্সা না তাই। এরপর আমি ওনাকে বললাম, আমি তো ফর্সা না, তাই আমাকে কালো শাড়ি মানাবে বলে মনে হচ্ছে না। কালো শাড়িতে আরো কালো লাগবে আমাকে, একদম পেতনি মনে হবে। আপনি আমাকে অপমান করার জন্য এমন বলছেন, তাই না? উনি আমার কথায় মনে হয় বেশ বিরক্ত হলো। হয়তো আমার মুখে এমন কথা আশা করেননি, তাই উনি বিরক্ত মাখা মেজাজে আমাকে বললেন, আপনার মতো সাহসী মেয়ের মুখে এমন কথা মানায় না। মা তো বলেছে সৌন্দর্য ভিতরে থাকে, বাহিরের সৌন্দর্য কোনো সৌন্দর্য না। আপনাকে না হয় আমি ভিতর থেকে দেখলাম। আপনি কালো শাড়িটা পরুন। আপনাকে অপমান করার কোনো ইচ্ছা আমার নেই। আপনার যদি মনে হয় আমি অপমান করার জন্য বলেছি, তাহলে পরার দরকার নেই। এই কথাটা বলে উনি রুম থেকে বের হয়ে গেলেন। আমি এখন কি করব বুঝে উঠতে পারছি না। অবশেষে চিন্তা ভাবনা করে কালো শাড়িটা পরে নিলাম। এই প্রথম আমি কালো শাড়ি পরলাম। কালো ছিলাম বলে কখনো কালো ড্রেস পরিনি। আজকে কালো শাড়িটা পরাতে নিজের কাছে নিজেকে কেন জানি সুন্দর লাগছে। হালকা একটু পাউডার মুখে মেরে দিলাম। হঠাৎ করে খেয়াল করলাম উনি রুমে প্রবেশ করেছেন। রুমে প্রবেশ করে আমাকে দেখে বললেন, বাহ, আপনাকে খুব সুন্দর লাগছে। কালো কাজল পরলে আরো সুন্দর লাগবে, সাথে একটা বড় খোপা করলে। আমি কালো, তার উপর কালো কাজল পরলে চোখগুলো আরো কালো দেখাবে। সাদা কালো কোনো ভেদাভেদ নেই। ভেদাভেদ তো মানুষের দৃষ্টি করে। আপনাকে সুন্দর দৃষ্টিতে কেউ দেখলে অবশ্যই তার কাছে সুন্দর লাগবে। মানুষকে সুন্দর অসুন্দর তখন লাগে যখন মানুষের দৃষ্টি সুন্দর অসুন্দর হয়। আপনি চাইলে কালো কাজল পরতে পারেন, আপনাকে ভালো লাগবে। ভূতমশাইয়ের কথাগুলো শুনে মনের ভেতর রোমাঞ্চকর অনুভূতি আসলো। ওনার মুখে এমন কথা শুনে নিজের মধ্যে অসম্ভব ভালো লাগা কাজ করছে। সত্যি কখন যে ওনাকে ভালোবেসে ফেলেছি বুঝতে পারিনি। হঠাৎ করে ওনার ডাকে চিন্তার ঘোর কাটলো। কি ব্যাপার, কোথায় হারিয়ে গেলেন? না মানে। আবার না মানে? হয়েছে, এবার চটপট রেডি হন, আমি নিচে নামছি। এই বলে অরণ্য নিচে নেমে গেল। দরজার সামনে গিয়ে পেছনে তাকিয়ে বলল, এই যে শুনুন। জি বলেন। একটা টিপ পরলে খারাপ লাগবে না, আর মাথায় খোপা করুন। অরণ্যের মুখে এসব কথা শুনে আমি লজ্জায় লাল হয়ে গেলাম। অরণ্য এভাবে আমাকে বলবে আমি কখনো ভাবিনি। অরণ্য এ বলে বাইরে গেল। আমি টিপ আর খোপা করে নিচে নামলাম। খেয়াল করলাম মা নিচে বসে আছে। মা আমাকে দেখে বললেন, আজকে আমার মা অনন্যা এত খুশি, কোথায় যাচ্ছে? মায়ের কথা শুনে আরো লজ্জা পেলাম। লজ্জায় লাল হয়ে নিচে তাকিয়ে রইলাম। মা আমার এই হাল দেখে কাছে আসলো আর আমার মাথার উপরে হাত তুলে বলল,
আজকে অরণ্যের সাথে ঘুরতে যাওয়া হচ্ছে, এতেই এত লজ্জা। আজকে মাকে অনেক সুন্দর লাগছে, দেখি হাতটা দাও। আমি মায়ের দিকে হাত বাড়িয়ে দিলাম। মা তার হাত থেকে বালাজোড়া খুলে আমার হাতে পরিয়ে দিয়ে বলল, বিয়ের পর হাত খালি রাখতে হয় না, হাতে সবসময় চুড়ি পরে থাকতে হয়। যাও, তোমার তো আর আনন্দের শেষ নেই, স্বামীর সাথে ঘুরে আসো। আমার মহাজন কাল পরশু আসবে, তখন আমিও ঘুরবো। তখন আমাদের প্রেম দেখে হিংসা করো না। যাও মা, দেরি হলে অরণ্য রাগ করবে। আমি হাসতে হাসতে মাকে বললাম, কি যে বলো না মা, আমি তো তোমার বন্ধুর মতো। আমি রেডি হয়ে বের হলাম। খেয়াল করলাম উনি গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে আমার দিকে এক নজরে হা করে তাকিয়ে আছে। আমি লজ্জায় আরো কাতর হয়ে গেলাম। লজ্জায় কাতর হয়ে ওনাকে বললাম, কি ব্যাপার, কি দেখছেন? তেমন কিছু না। তাহলে এভাবে তাকিয়ে আছেন কেন? এমনি তাকিয়ে আছি। সব কি তোমাকে বলতে হবে? এত বাচাল মেয়ে এত বকতে পারে? লক্ষ্য করলাম অরণ্য আমাকে তুমি করে বলছে। আমার যে কি খুশি লাগছে বলে আপনাদেরকে বোঝাতে পারবো না। মনটা খুশিতে নাচতে লাগলো। হুট করে উনি ডাক দিল আর বলল, অনন্যা, এভাবে মূর্তির মতো দাঁড়িয়ে আছো কেন? না মানে, আজকে তোমার মুখ থেকে না মানে গেল না। এই যে আপনি আমাকে তুমি করে বললেন তো, তাই আর কি। তুমি আমার বয়সে ছোট, তোমাকে কেন আপনি ডাকবো? তোমাকে তো তুমি করেই ডাকবো। শুনো, জি বলুন। আজকে তুমি গাড়ি চালাবে, আমি তোমার পাশে বসবো। আমি খুশিতে লাফ দিয়ে গাড়িতে উঠতে লাগলাম আর বললাম, আচ্ছা আচ্ছা। আমি উঠতে যাব, ঠিক তখনই একটা হোঁচট খেলাম। উনি আমাকে জাপটে ধরে বলতে শুরু করলো, তোমার চটপটে আর পাগলামি স্বভাব আর গেল না, আস্তে উঠো। এরপর আমি আস্তে করে গাড়িতে উঠলাম। ভূত মশাইও গাড়িতে উঠলেন। আমি গাড়িটা স্টার্ট দিয়ে বললাম, কোথায় যাবেন মশাই? উনি আমাকে রাস্তা বলে দিল। আমিও যেতে লাগলাম। যেতে যেতে একটা রেস্টুরেন্টের সামনে চলে আসলাম। রেস্টুরেন্টে দুজনে ঢুকলাম। এরপর অরণ্য আমায় আস্তে করে একটা জায়গায় নিয়ে গেল। জায়গাটা পুরো মোমবাতি দিয়ে সাজানো পরিপাটি। দেখেই কেমন জানি আনন্দ লাগছে। একটা কেক আনলো। এরপর আমাকে বলল, কেকটা কাটো তুমি। হঠাৎ করে কেক কাটবো কেন? কারণ আজ তোমার জন্মদিন, সেটা তো ভুলে বসে আছো। ওহো, আজকে 21শে ফেব্রুয়ারি। সত্যিই তো আমার জন্মদিন। আমার জন্মদিন আপনি জানলেন কিভাবে? মা বলেছে। আমি তো খুশিতে আত্মহারা যে ভূত মশাই এমন একটা সারপ্রাইজ দিয়েছে। হঠাৎ করে ভূত মশাই একটা রিং বের করে আমাকে পরাতে নিল। ঠিক তখনই একজন মেয়ে ওয়েটার এসে ডাক দিল। আমরা ওয়েটারের দিকে তাকিয়ে চমকে গেলাম। ওয়েটারও আমাদের দিকে তাকিয়ে চমকে গেল আর মুখ লুকাতে লাগলো। কারণ এই হলো ইরা আপু। কিন্তু ইরা আপু এখানে কি করছে? ইরা আপু আমাকে আর অরণ্যকে দেখে চলে যেতে নিল। আমি ইরা আপুর হাতটা ধরে বললাম, তুই এতদিন কোথায় ছিলি? হুট করে কোথায় চলে গেলি? কিন্তু ইরা আপু কোনো জবাব দিল না। আমি একের পর এক প্রশ্ন করলাম। হঠাৎ করে ইরা আপু আমাকে একটা কষিয়ে চট দিয়ে বলে উঠল, আমার কাছ থেকে সব ছিনিয়ে নিয়ে এখন মজা করা হচ্ছে? লজ্জা করে না তোর? আমার জীবনের এই অবস্থা করে আমার অরণ্যকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে নিজের করেছিস, আর এখন নাটক করছিস। আমি কোথায় ছিলাম? তোকে নাটকের সেরা পুরস্কার দেওয়া দরকার। অনেক নাটক শিখে গিয়েছিস। নাটক করে আমার জীবনের 12টা বাজিয়ে অরণ্যের গলায় ঝুলে পড়েছিস। তুই ভালো করেই জানতিস তোর যা চেহারা, তোকে অরণ্যের মতো কেউ বিয়ে করবে না, তাই এত বড় নাটক করেছিস। লজ্জা লাগে না এখন আমাকে এসব জিজ্ঞাসা করতে? আমাকে খুব হিংসা করতি, তাই না? হিংসায় কাতর হয়ে এমন করেছিস। নিজের বোনের সাথে এমন করতে লজ্জা লাগে না? আমি ইরা আপুর কথা কিছুতেই বুঝতে পারলাম না। ইরা আপু কি বলে মাথায় কিচ্ছু ঢুকছে না। ইরা আপুর এসব দোষারোপ আমাকে করছে কেন? আমি তো এমন কিচ্ছু করিনি। আমি ইরা আপুকে বললাম, আপু কি হয়েছে, এমন বলছিস কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তোর কথায় মানে বুঝতে পারছি না। আমাকে কেন এসব বলছিস? আমি কেন নাটক করতে যাব? কেন তোর ক্ষতি করতে যাব? আপু আমাকে মুখটা বেঁকিয়ে রাগান্বিত হয়ে বলল, এখন তো অরণ্যের সামনে ন্যাকা সাজবি? একদম কিছু বুঝিস না। আর বুঝবি কিভাবে? তুই তো কিছুই করিস নাই, তাই না? আপু, আমি তোর কথার মানে বুঝতে পারছি না। সত্যি আমি কিচ্ছু করিনি। তুই কেন এমন করছিস? আমি সত্যি কথাগুলো মানে বুঝতে পারছি না। পাশ থেকে অরণ্য বলে উঠল, ইরা, তুমি আমাকে বলো কি হয়েছে? আর অনন্যাকে এমন কথা বলছো কেন? অনন্যা কি করেছে আমাকে একটু খুলে বলো। ইরা অরণ্যের দিকে অসহায়ের মতো তাকিয়ে গম্ভীর গলায় বলল, অনন্যাকে জিজ্ঞাসা করুন, সে না হয় আপনাকে উত্তর দিয়ে দিবে। আমার থেকে ভালো সে বলতে পারবে, কারণ নাটকের ডিরেক্টর তো অনন্যাই ছিল, আর আমি তো ছিলাম ভুক্তভোগী।
অরণ্য আমার দিকে তাকালো। অরণ্যের মুখে এবার আমার প্রতি সন্দেহের ছাপ লক্ষ্য করা যাচ্ছে। বোঝা যাচ্ছে যে সে আমাকে অনেক সন্দেহ করতেছে। সন্দেহ মাখা মুখ নিয়ে বললেন, অনন্যা, কি করেছো তুমি? এরা এসব কি বলছে? সত্যিটা বলো, কি হয়েছে? আমার কাছে সব খুলে বলো, নাটক করবে না একদম। আপনি বিশ্বাস করেন আমি কিচ্ছু করিনি। ইরা আপু কেন এমন বলতেছে সেটাও বুঝতেছি না। এমন কেন বলতেছিস তুই? খেয়াল করলাম ইরা আপু খুব কান্না করতেছে। কেন এভাবে কান্না করছে সেটাও বুঝতেছি না। অরণ্য ইরা আপুকে সান্ত্বনা দিয়ে বলল। এরা, তুমি বলো কি হয়েছে? ইরা আপু কাঁদতে কাঁদতে অরণ্যকে বলল, কি আর বলবো বলুন, আমার তো সবকিছু শেষ হয়ে গিয়েছে এই কান নাগিনীর জন্য। এখন আর বললেও সব ঠিক হবে না। আমি চাই না আপনাদের মধ্যে কোনো ঝামেলা হোক। আপনারা প্লিজ চলে যান। এরা, তোমাকে বলতে বলেছি, বলো অনন্যা কি করেছে? খেয়াল করলাম ইরা আপু কাঁদতে কাঁদতে অরণ্যকে বলল, আপনারও কি বিশ্বাস হয় আমি বিয়ের দিন বয়ফ্রেন্ডকে নিয়ে পালিয়েছি? অরণ্য শান্ত স্বরে জবাব দিল, সে তো আমি বিশ্বাস করিনি, কারণ তুমি তো বিয়ের আগে আমার সাথে ফোনে অনেক কথা বলতে, কিন্তু হঠাৎ কি এমন হলো? কোথায় গিয়েছিলে তুমি? খেয়াল করলাম ইরা আপু এবার বেশ কাঁদছে। কাঁদতে কাঁদতে ইরা আপু যা বলল সেটা শুনে আমার হার্টবিট বেড়ে গেল। মনে হয় এখানে দম বন্ধ হয়ে যাবে। আপু এসব কেন বলছে কিছুই বুঝতে পারলাম না। আমার বুকটা ছিঁড়ে যাচ্ছে কথাগুলো শুনে। কারণ আপু বলল, আমি কোথায় গিয়েছিলাম সেটা কি আপনি জানতে চান? হ্যাঁ, জানতে চাই। তখন ইরা আপু বলল, সেদিন আমি ঘরে বসে সাজতে লাগলাম। হঠাৎ করে অনন্যার মোবাইল থেকে মেসেজ আসলো, আপু একটু লুকিয়ে বাহিরে আয়, অরণ্য ভাইয়া আসছে তোমার সাথে দেখা করতে, তোমাকে সারপ্রাইজ দিতে। আমিও সরল মনে বের হলাম। আমার ভুল ছিল, আমি আপনাকে কল দেইনি। বের হয়ে দেখলাম বাইরে কেউ নেই, আশেপাশে ফাঁকা। অনন্যাকে কল দিলাম, সেও ফোন তুলছে না। হুট করে অনন্যার মোবাইল থেকে মেসেজ আসলো, একটু বাগানের দিকে আয়। অরণ্য এখানে দাঁড়িয়ে আছে। আমিও বাগানের দিকে গিয়েছিলাম, কিন্তু কাউকে কোথাও দেখলাম না। আমি সামনের দিকে একটু এগুলাম, তারপর এই বলে ইরা আপু আবার কাঁদতে লাগলো। অরণ্য তখন ইরা আপুর হাতটা ধরে বললেন, বলো তারপর কি হলো? কান্না থামাও। ইরা আপু কান্না থামিয়ে বলল, তারপর লক্ষ্য করলাম কয়েকটা লোক আমাকে ঝাপটে ধরলো, আমার মুখ চেপে ধরলো। আমি চোখেও কিছু দেখতে পেলাম না। কখন যে জ্ঞান হারিয়ে ফেললাম টের পেলাম না। জ্ঞান ফেরার পর লক্ষ্য করলাম আমি রনকদের বাসায়। অরণ্য বেশ অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, রনকটা কে? ইরা আপু বলল, রনক হলো অনন্যার বেস্ট ফ্রেন্ড। যদিও রনক অনন্যার 2 বছরের বড়, তবুও তাদের ভালো ফ্রেন্ডশিপ ছিল। রনক আমাকে অনেক পছন্দ করত। অনন্যাকে বেশ কয়েকবার বলেছিল সে, কিন্তু আমি রাজি হইনি। আর সে সুযোগে অনন্যা নিয়েছে। আমার বিয়ের দিন আমাকে গায়েব করে দিয়েছে আর ফাঁসিয়ে আপনাকে বিয়ে করেছে। অনন্যা আমার সাথে এমন করবে আমি ভাবতেও পারিনি। রনককে দেখে আমি চমকে গিয়ে জিজ্ঞাসা করলাম, তুমি আমাকে এখানে নিয়ে এসেছো কেন? আমি তোমাকে ভালোবাসি ইরা। আমি চাই তুমি আমার হও। দেখো, অনন্যাও চাই তুমি আমার হও। তাই তো অনন্যা আমাকে সাহায্য করেছে। ইরা রনকের মুখে অনন্যার নামটা শুনে অবাক হয়ে গেল। অবাক হয়ে রনককে জিজ্ঞেস করলো, অনন্যা তোমাকে সাহায্য করেছে আমাকে তুলে আনতে? আমি বিশ্বাস করি না। বিশ্বাস অবিশ্বাস তোমার ব্যাপার। আমি তোমাকে বিয়ে করতে চাই, আর সন্ধ্যায় বিয়ে করব। আমি সবকিছু ঠিক করে রেখেছি। এই কথাগুলো বলে ইরা আপু আবার কাঁদতে লাগলো। অরণ্য ইরার হাতটা আরো ভালো করে ধরে বললেন, এরপর তুমি ওখান থেকে কিভাবে এসেছো? এরপর আমি কোন রকম রনকের চোখ ফাঁকি দিয়ে বের হলাম। এরপর বাড়ি এসে দেখি আপনার সাথে অনন্যার বিয়ে হয়ে গেছে। আর সবাই ভেবে নিয়েছে আমি পালিয়ে গিয়েছি। সেদিন আমার মুখটা দেখানোর মতো ইচ্ছা আর ছিল না, তাই বাড়িতে আর যাইনি। সরাসরি ফ্রেন্ডের বাসায় চলে যাই। সেখান থেকে একটা কাজ জোগাড় করি, আর এখানে একটা বাসা ভাড়া করে থাকা শুরু করলাম। তুমি একবার আমাকে বলতে পারতে ইরা। কি বলবো আপনাকে? কোন মুখে বলতাম আপনাকে? ততক্ষণে সব শেষ হয়ে গিয়েছিল। অরণ্যার সাথে আপনার বিয়ে হয়ে গিয়েছিল। আমার তো এখানে বলার কিছুই ছিল না। অনন্যা আমার সাথে যা করেছে আমি তো তা করতে পারি না, কারণ অনন্যা আমাকে বোন না ভাবলেও আমি তাকে বোন ভাবি। আমি ইরা আপুর কথা শুনে চিৎকার করে কাঁদতে লাগলাম। আমি কিছুই করিনি। অরণ্য আমার গালে কষিয়ে একটা চট দিয়ে বলে উঠল, তুমি এতটা নীচ আমি ভাবতে পারিনি। সামান্য টাকার জন্য নিজের বোনের সাথে এমন করতে পারলে? লজ্জা করলো না তোমার এমন করতে? আর এখন সবকিছু অস্বীকার করছো? আমি অরণ্যকে হাত জোর করে বললাম, সত্যি আমি কিচ্ছু করিনি, বিশ্বাস করেন আমাকে। ইরা আপু তুই কেন আমার নামে এমন মিথ্যা কথা বলছিস? কেন অরণ্যের চোখে আমাকে খারাপ বানাচ্ছিস? দেখতে অসুন্দর হতে পারি, কিন্তু আমার মনে উচ্চ আশা ছিল না।
টাকা পয়সার মোহ আমার ছিল না, তাহলে কেন এমন বলতেছিস? কি ক্ষতি করেছি আমি তোর? তুই তো আমাকে চিনিস আমি কেমন, তাহলে কেন এমন বলতেছিস? জবাবে ইরা আপু বলল, কি ক্ষতি করেছিস জিজ্ঞেস করতে লজ্জা করে না তোর? আর কি ক্ষতি করার বাকি রাখছিস তুই? যা তুই আর অরণ্য সংসার কর, আর এখানে আসিস না। ওপাশ থেকে অরণ্য বলে উঠল, আমার সাথে অনন্যা যাবে না, তুমি যাবে? ইরা আপু অবাক হয়ে উত্তর দিল, আমি কোথায় যাব? আমার সাথে আমার মায়ের কাছে যাবে, আর মায়ের কাছে সব বলবে। আর যে কষ্ট অনন্যা তোমাকে দিয়েছে সেটা আমি অনন্যাকে ফিরিয়ে দিব। তুমি আমার সাথে চলো। না, আমি চাই না আপনাদের মাঝে কোনো ঝামেলা হোক। ঝামেলা তো তুমি করনি, ঝামেলা করেছে অনন্যা, সেটা শাস্তি তুমি কেন পাবে? আমি অরণ্যকে অনেকবার বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু বোঝাতে পারলাম না। অরণ্য ইরা আপুর কথা বিশ্বাস করেছিল, আমার কথার কোনো মূল্যই দিল না। আর ইরা আপু কেন আমার নামে মিথ্যা কথা বলল সেটাই বুঝতে পারছি না। অরণ্যকে বোঝানোর হাজার চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। অরণ্য ইরা আপুর হাত ধরে বের হয়ে গেল, আর আমাকে যে রিংটা পরাতে চেয়েছিল সেটা মেঝেতে পড়ে গেল। অরণ্য সেটা ফেলেই চলে গেল। আমি রিংটাকে হাতে নিয়ে কাঁদতে লাগলাম। কেন আমার সাথে এমন হলো? কি ক্ষতি করেছি আমি? কেন আমাকে এভাবে কষ্ট দেওয়া হলো? আমি তো কারো ক্ষতি চাইনি। কাঁদতে কাঁদতে এক দৌড়ে রেস্টুরেন্ট থেকে বের হতে লাগলাম। খেয়াল করলাম অরণ্য আর ইরা আপু গাড়ি নিয়ে চলে গিয়েছে। আমার বুকে বেশ কষ্ট হতে লাগলো। একে তো অরণ্য আমাকে ফেলে রেখে গিয়েছে, তার উপর অরণ্য জানতো আমি এখানের কিছুই চিনি না। কিভাবে পারলো আমাকে আমার ভূত মশাই ফেলে রেখে যেতে? আমি তো কিছুই করিনি। তাহলে আমার ভূত মশাই কেন আমাকে বিশ্বাস করলো না? কেন আমায় এত কষ্ট দিল? আমি তো ইরাপুর কোনো ক্ষতি করিনি, তাহলে ইরাপু কেন এমন বলল? কেন আমার অরণ্যকে আমার কাছ থেকে কেড়ে নিতে চাইলো? কেন এত কষ্ট দিল আমায়? আল্লাহ, আমি তো কোনো প্রশ্নের উত্তর পাচ্ছি না। আমি কি করব তুমি বলে দাও। এই মুহূর্তে আমার হাতে একটা টাকাও ছিল না। এখন আমি বাসায় যাব কিভাবে? তবু একটা সিএনজি ভাড়া করলাম, ভাড়া করে বাসায় চলে গেলাম। বাসায় দারোয়ানের কাছ থেকে টাকা নিয়ে ভাড়া দিলাম। ঘরের ভেতর ঢুকতেই দেখলাম রনক ভাইয়া দাঁড়িয়ে আছে। রনক ভাইয়াকে দেখে আমার মাথায় আগুন ধরে গেল, কারণ রনক ভাইয়ার কারণে ইরা আপু আমাকে ভুল বুঝলো। নিজেকে আর সামলাতে পারলাম না। রনক ভাইকে গিয়ে বললাম, আপনার কি দরকার ছিল এত বড় নাটক করার? ইরা আপুকে কেন ভুল বুঝিয়েছেন? আমি কি ক্ষতি করেছি আপনার? রনক ভাইয়া কোনো কথা বলছে না। আমার রাগ যেন আরো বেড়ে গেল। মন চাইছে রনক ভাইকে কষিয়ে একটা চড় দেই। তাই করতেছিলাম, এমন সময় অরণ্য এসে পেছন থেকে আমার হাতটা ধরে ফেললো। আমি অরণ্যের দিকে ফিরতেই অরণ্য আমাকে জড়িয়ে ধরলো। আমি বুঝতে পারছি না কি হচ্ছে এসব। অরণ্য জড়িয়ে ধরার সাথে সাথে খেয়াল করলাম চারদিকে আলো বেড়ে গেছে। ইরা আপু, রনক ভাইয়া, আমার কিছু বান্ধবীরা বলে উঠলো, হ্যাপি বার্থডে অনন্যা। এখন আর আমার মাথায় কোনো কিছু কাজ করছে না। কি হচ্ছে? আমার মাথাটা খুব ঝিমোতে লাগলো। পরক্ষণেই জ্ঞান হারালাম। জ্ঞান ফেরার পর খেয়াল করলাম অরণ্য আমার পাশে চিন্তামগ্ন হয়ে বসে আছে। আমার জ্ঞান ফেরার সাথে সাথে আমাকে বললেন, ঠিক আছো তো তুমি? কিছু হয়নি তো? হঠাৎ করে সবার এতটা পরিবর্তন দেখে কেন জানি না নিজের কাছে খুব অবাক লাগছে। খেয়াল করলাম সামনে ইরা আপু আর রনক ভাইয়া দাঁড়িয়ে আছে। আমি ওদের দেখে রেগে যেতে লাগলাম। ঠিক তখনই অরণ্য আমাকে শান্তস্বরে বলল, অনন্যা, ওদেরকে কিছু বলো না, ওরা এতক্ষণ যা করছে আমার কথাই করেছে। অরণ্যের কথা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। কি বলে এসব? মাথার উপর দিয়ে যাচ্ছে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, মানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। অরণ্য একটা মুচকি হেসে বললেন, কিছু বুঝতে হবে না, আগে তোমাকে একটা সংবাদ দেই। ইরা কোথায় গিয়েছিল সেটা তো সবার অজানা ছিল। ইরা রনকের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করেছিল। আমি কথাটা শুনে বেশ অবাক হয়ে বললাম, বেশ, তাহলে একটু আগে ঘটে যাওয়া ঘটনাটা কি আমার স্বপ্ন ছিল? ওরা বিয়ে করলে একটু আগে এমন করলো কেন? ইরা আপু পাশ থেকে বলে উঠলো, তুই একটু শান্ত হ, আমি সব বলছি। আমি নিজেকে শান্ত করে বললাম, এবার বলো। রনকের সাথে আমার 3 বছরের সম্পর্ক। রনক তোকে কিছু বলেনি, কারণ আমরা ভাবছিলাম তোকে সারপ্রাইজ দিব, কিন্তু হঠাৎ করে আমার বিয়ে ঠিক করায় সব ঝামেলা পাকালো। কি করব কিছুই বুঝতে পারছিলাম না। শেষমেশ বিয়ের দিন সকালে মনে হলো নিজের ভালোবাসাকে এইভাবে কোরবানি করা ঠিক হবে না। তাই রনককে ফোন দিয়ে বললাম, রনক তুমি কি চাও, আমরা এক হই। ইরা, তুমি এখনো এই কথা জিজ্ঞেস করছো? তুমি যা করতে বলবে আমি তাই করব। তুমি শুধু আমাকে ছেড়ে যেও না প্লিজ। তাহলে বাগানের কাছে চলে আসো। রনক আমার কথা শুনে বাগানের কাছে আসলো, আর আমি সুযোগ বুঝে রনকের সাথে পালিয়ে যাই। তাহলে একটু আগে যে কাহিনীটা বলেছিল সেটার কি হলো? আমার প্রশ্নের জবাবে সবাই একটু হেসে নিল। সবার হাসি দেখে এবার সত্যি আমার গা জ্বলে যেতে লাগলো। রেগে গিয়ে বললাম, কি হলো বলবি তো? অরণ্য মুচকি হেসে বললেন,
4টা মাস খুব জ্বালাইছো আমাকে, তাই এর শাস্তি ভালোবাসি শব্দটা বলার আগেই দিতে হতো। আর একটু সারপ্রাইজ দেওয়ার বাকি ছিল। হুট করেই ইরার সাথে দেখা, তখন ইরাকে নিয়ে প্ল্যানটা করি। এই রকম প্ল্যানটা কে করলো শুনি? অরণ্য হাসি হাসি মুখ নিয়ে বলল, আমি করেছি। এরকম একটা প্ল্যান করেছে বলে অরণ্যের প্রতি আমার খুব অভিমান জমে গেল। অভিমানে গাল ফুলিয়ে বসে রইলাম। ইরা আপু বলল, আচ্ছা অনন্যা থাক, তুই আমি আর রনক বাইরে গেলাম। তোদের মান অভিমানের পালা শেষ কর। আর চটটা দেওয়ার জন্য সরি, জোরে লাগেনি তো। নাটক করতে গিয়ে ক্যারেক্টারের মধ্যে ঢুকে গিয়েছিলাম। ইরা আপুর কথাটা শুনে অভিমান আরো বেড়ে গেল। তাই অভিমানী গলায় বললাম, হয়েছে, জুতো মেরে গরুদান করতে হবে না। ইরা আপু হাসি দিয়ে রনক ভাইয়ের কাছে চলে গেল আর আমি গাল ফুলিয়ে বসে রইলাম। অরণ্য আমার দিকে তাকালো, কিন্তু আমি অভিমানের কারণে অরণ্যের দিকে তাকালাম না। অরণ্যের চোখ যেন আমার দিক থেকে সরছে না, আমি যেন তার চোখের নিশানা থেকে সরতে পারছি না। ক্রমশই আমার অভিমান কমতে লাগলো। তবুও অভিমান ধরে রাখার চেষ্টা করলাম, কিন্তু অভিমান ধরে রাখতে পারলাম না। তাই অরণ্যকে জড়িয়ে ধরে আবেগে কাঁদতে লাগলাম। কাঁদতে কাঁদতে বললাম, আমাকে এইভাবে কষ্ট দেওয়ার কি দরকার ছিল? আমি যদি হারিয়ে যেতাম ওই জায়গা থেকে। আমি তো আমার অনন্যাকে চিনি, যে সে বাসা খুঁজে আসতে পারবে, সেটা আমার খুব ভালো করে জানা ছিল। সারপ্রাইজটা কেমন লাগলো? খুব বাজে লাগছে। এইভাবে আর সারপ্রাইজ দিবেন না। নাটক করতে গিয়ে তো রিংটা ফেলে আসলেন। খেয়াল করলাম অরণ্য আমার এই কথা শুনে অট্ট হাসি দিচ্ছে। তাই আমি বললাম, কি ব্যাপার, এত হাসি দিচ্ছেন কেন? হাসি দিচ্ছি এই জন্য, আমি যে রিংটা ফেলে এসেছি সেটা নকল রিং ছিল। আসল রিংটা আমার কাছে। নাটকটা বাস্তবমুখী করার এক অভিন্ন প্রচেষ্টা আর কি। এত বড় ছলনা! চান, আপনার সাথে আর কথা বলবো না। অরণ্য এবার আমাকে জড়িয়ে ধরলো। মনে হচ্ছে তার নিঃশ্বাসের শব্দ আমি শুনতে পাচ্ছি, তার হার্টবিটের আওয়াজ আমি শুনতে পাচ্ছি। এবার কানের কাছে মুখটা হালকা করে নিয়ে বললেন, আই লাভ ইউ আমার পেতনি। এবার যেন তাহার প্রতি থাকা সকল অভিমান দুমড়ে মুচড়ে শেষ হয়ে গেল। অভিমানটা টিকিয়ে রাখার বৃথা চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। আমি ফিসফিস করে বললাম, আই লাভ ইউ টু ভূতমশাই। আমার মতো কালো মেয়েকে ভালোবাসলেন কিভাবে? মানুষের দৃষ্টি সুন্দর অসুন্দরের বৈষম্য করে। আমার দৃষ্টিতে তুমি সবচেয়ে বেশি সুন্দরী। অরণ্যের মুখে এই কথাটা শুনে আমি যেন কোথাও নিমেষেই হারিয়ে গেলাম। কিছু বলতে চাইলেও আর পারছি না, কারণ গলাটা থরথর করে কাঁপতে লাগলো। অরণ্য এবার আমার চোখটা হাত দিয়ে চেপে ধরলো আর বলল, আমার সাথে একটু চলো। আমি বললাম, কোথায়? আগে চলো তারপর বলি। এত নাচরবান্দা মেয়েরে বাবা, এত বকবক করতে পারে? হয়েছে, আর বকবক করবো না, এবার নিয়ে যান। চোখটা চেপে ধরে আস্তে আস্তে আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন কিছুই বুঝতে পারছি না। হুট করে চোখ খুললাম, খেয়াল করলাম আমি ছাদে। চারদিকে মোমবাতি দিয়ে সাজানো। ইরা আপু আর রনক ভাইয়া বাজি ফোটাতে লাগলো। পাশে মা দাঁড়িয়ে আছে, ওনার পাশে একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছে। আমার বুঝতে বাকি রইল না উনি আমার শ্বশুর।